প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে দেখেন আমরা অনুশীলনী 11.2 আলোচনা করব। এখানে 1 নম্বর একটা এমসিকিউ প্রশ্ন আছে। এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? মানে 1 2 3 তিনটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? সো ফার্স্টে আপনারা যে জিনিসটা দেখবেন, এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয়, তো ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা দেখবেন যে এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে কি? এই যে ক্রমিক সমানুপাতিক মানে মনে রাখবেন যে এই প্রথমটা এটা হলো প্রথম, আর এটা হলো তৃতীয়। প্রথম এবং তৃতীয়টির গুণফল দ্বিতীয়টির বর্গের সমষ্টি হবে। কথাটা মনে থাকবে, প্রথম এবং তৃতীয়ের গুণফল। তাহলে কি এ সি ইজ ইকুয়াল কি হবে? দ্বিতীয়টির বর্গের সমষ্টি বি স্কয়ার। দ্বিতীয়টির বর্গ, দ্বিতীয়টি কি বর্গ। তাহলে ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে একটা সূত্র আছে, প্রথম এবং তৃতীয়টির গুণফল দ্বিতীয়টির বর্গের সমান হবে। আমরা যদি এটা প্রুফ করি, তো দেখেন কিভাবে প্রুফ করতে পারি। এভাবে লিখবেন, দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক লিখে নেবেন। এখন আমরা এটা লিখতে পারি এ অনুপাত বি। ক্রমিক সমানুপাতিক আমরা লিখতে পারি এ অনুপাত বি, বি অনুপাত সি। ঠিক আছে? ক্রমিক সমানুপাতিক মানে এই এটার সাথে এটা অনুপাত হবে, ইজ ইকুয়াল এটার সাথে এটা অনুপাত হবে, অনুপাত। এখন আমরা একটা কাজ করব, এই অনুপাতটা আমরা ভাগাকারে লিখতে পারি। অনুপাত ভাগাকারে লিখলে নিয়ম হলো এই যে এ প্রথম, এই প্রথমটা উপরে চলে যাবে, দ্বিতীয়টা নিচে আসবে, ইজ ইকুয়াল প্রথমটা উপরে চলে যাবে, দ্বিতীয়টা নিচে আসবে। এখন দেখেন আমরা কি করতে পারি, আর গুণ করি। বি দিয়ে বি রে গুণ করলে বি স্কয়ার ইজ ইকুয়াল এ দিয়ে সি রে গুণ করলে এস। এটা কথা মনে রাখবেন, এই আড়াআড়ি গুণ হয়, সমানের এদিকে ওই সমানের এই পাশ আর ওই পাশ আড়াআড়ি গুণ হবে, কাটা যাবে না। এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ। এটা যদি এটারে গুণ করি তাহলে বি স্কয়ার, আর এ দিয়ে সি রে গুণ করলে এস স্কয়ার। তাহলে আমার সঠিক আনসার হইতেছে এস স্কয়ার ইজ ইকুয়াল বিসি। ঠিক আছে? আরেকটা দেয়া আছে অনুপাত। তো এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন, বলা আছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? খুব সিম্পল একটা প্রশ্ন। ঠিক আছে? একটু দেখেন এটা কেমনে সাজাবেন। দেখেন দেওয়া আছে 5:3, তাহলে আরিফ অনুপাত আকিব কত? 5:3। আমি লিখতে পারি 5:3। ঠিক আছে? ইজ ইকুয়াল 20। এটা কেটা? আরিফ। আরিফ অনুপাত আকিব, আকিব ইজ ইকুয়াল 20 অনুপাত। তো একটু দেখেন ফার্স্টে এই বয়সটা কার? এই বয়সটা হচ্ছে যে এই অনুপাতটা কার? আরিফের। এই বয়সটা আরিফের, এটা কার? আকিবের। এই বয়সটা কার হবে? পরের বয়সটা কার হবে? আকিবের। তো এখান থেকে যদি আপনারা এই দুইটা অনুপাত থেকে যদি পরের অনুপাতটা, পরের বয়সটা বের করতে চান, তাহলে যে কাজটা করবেন আপনারা, প্রথম অনুপাতের মান কত হইতো না, এই প্রথম অনুপাতে এটা ভাগ করবেন। এই 5 দ্বারা যদি আমি 20 রে ভাগ করি 4। ঠিক আছে? এখন একটা কাজ করবেন, 4 দিয়ে 2 3 এটা গুণ করলে পাবেন 3 4 12। মনে থাকবে? মানে যদি বয়সটা দেওয়া থাকে আর অনুপাতটা দেওয়া থাকে, তাহলে অনুপাত, প্রথম অনুপাতে যদি এটা ভাগ করেন তাহলে ফল পাইতেছে 4। ফলটাতে যদি এটা গুণ করেন পরের বয়সটা আমরা পাবো 12 বছর। একটা হলো 20 বছর, আর একটা কি 12 বছর। এখন বলছে যে কত বছর পরে তাদের বয়স অনুপাত 7 অনুপাত কত? 7:5 হবে। এখন দেখেন একটু একটু চিন্তা করে দেখেন, এদের অনুপাতের পার, আরিফের বয়স অনুপাত 2 বাড়ছে, এদিক দিয়ে 2 বাড়ছে। এখন একটা কাজ করেন, আমরা কি করছিলাম, 5 দিয়ে 20 এর ভাগ করছিলাম, 4 পাইছিলাম। এখন এই 4 দিয়ে যদি আমরা এই 7 এর 4 দিয়ে 7 এর যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা আরিফের বয়সটা পাই যেতেছি। 4 দিয়ে 7 এর গুণ করলে আমরা পাইতেছি কত? 4 7 28, 28 অনুপাত। আবার যদি আমি এই 28 দিয়ে 7 দিয়ে যদি 28 এর ভাগ করে দিলে এই 4ই পাইতেছি, যে 4। ঠিক আছে? আবার এই 4 দিয়ে যদি এই 4 দিয়ে যদি 5 এর গুণ করে দিই, বা এই 4 দিয়ে 5 এর গুণ করি, কত? 4 5 20। এখন দেখেন তো কত বছর ডিসটেন্স হয়েছে, একটু দেখেন। 20 থেকে 28, তাহলে কত বছর? 8 বছর। 8 বছর। নিয়ম দেখি, আমি আবারও বলতেছি। প্রথমে লিখবেন অনুপাত দুইটা ইজ ইকুয়াল, একটা বয়স তো দেওয়া আছে আমার, কত? 20 দেওয়া আছে। তো একটা বয়স, এই বয়সটা কার? আরিফের বয়স। যেহেতু এটা প্রথমে, এটাও প্রথমে, তো পরের বয়সটা কেমনে বের করব? প্রথম বয়স অনুপাতটা দ্বারা এটা যদি ভাগ করে দিই, তাহলে ফলটা পাবো। যে ফলটা পাবো, ফলটাতে যদি এটা গুণ করি, 3 4 কত? 12। পরের বয়সটা কিন্তু আমি পাই গেছি। ঠিক আছে? পরের বয়সটা পেয়েছি। এখন পরের অনুপাতটা বলছে কি আমাদের, যে 7:5 হলে কত বছর পর তাদের বয়স অনুপাত, বয়স অনুপাত 7:5 হবে, কত বছর পরে?
সো কত বছরটা বের করতে গেলে আমার কি করতে হবে, তাদের বয়সের পরের মানে পরের বয়সের অনুপাতটা বের করতে হবে। পরের বয়সের অনুপাতটা কেমনে বের করব, এই 5 দিয়ে যদি 20 এর ভাগ করছিলাম কত 4, এই 4 দিয়ে 3 এর গুণ করে 12 পাইছিলাম, এই 4 দিয়ে 7 এর গুণ করলে 28 পাইছি, 4 দিয়ে 5 এর গুণ করলে 20 পাইছি। তাহলে 20 থেকে 28 বাদ দিলে 8, আবার 12 থেকে 20 বা 20 থেকে 12 বাদ দিলে কত 8, 28 থেকে 20 বাদ দিলে 8, তাহলে কত বছর 8 বছর। আপনাদের অপশনে দেওয়া আছে 8 বছর। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফল কত গুণ হবে, আপনারা একটু ঝুম করে দেখে ভিডিওটা আমি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য কত দ্বিগুণ হলে, 2 গুণ হলে তাদের ক্ষেত্রফল কত গুণ হবে। এখন একটু দেখেন, যদি আমার এ একটা বর্গ হয়, এর বাহু কত এ, তাহলে ক্ষেত্রফল কত স্কয়ার। এখন এই বাহুটা যদি আমি 2 গুণ করি তাহলে ক্ষেত্রফলটা কত গুণ হবে, দ্বিগুণ মানে কি আরেকটা বর্গ হবে, এটাও কত এ, তাহলে বাহুটা কত দিতেছে দ্বিগুণ হলে বাহুটা দিতেছে কত 2a, 2a। ক্ষেত্রফলটা কি হবে দেখেন তো, 2 রে যদি আমরা বর্গ করি তাহলে 2a স্কয়ার, তাহলে পাইতেছি কি 2 দুগুণে 4a স্কয়ার, 4a স্কয়ার। তাহলে আমরা পাইতেছি 4a স্কয়ার, কত পাইতেছি 4a স্কয়ার। তাহলে একটা কথা মনে রাখবেন যে বর্গের বাহুর দৈর্ঘ্য কত গুণ হবে, 4 গুণ বৃদ্ধি পাবে। যদি একটা বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। কেন, কারণ এই যে দেখেন যখন বাহু a ছিল তখন আমার ক্ষেত্রফল ছিল a স্কয়ার, যখন বাহু কয়টা হইছে একটা দুইটা বাহু হইছে দ্বিগুণ হইছে, তখন আমরা এই যে পাইছি কত 2a, এটা যদি যোগ করি তাহলে কত হয় 2a, দ্বিগুণ হইছে। হ্যাঁ, অথবা এই যে দ্বিগুণ হচ্ছে, অথবা এর যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2a পাইতেছি, একই কথা। এখন এই 2 এর যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কিন্তু হচ্ছে 2a স্কয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, বাহু স্কয়ার। তাহলে এই বাহু কত পাইছি আমি 2a পাইছি, দিলাম 2a স্কয়ার মানে কি 2 দুগুণে 4 আর এর স্কয়ার করলে a স্কয়ার, তাহলে এনে কত 4। তাহলে এই যে বর্গক্ষেত্রটা কত ছিল a স্কয়ার ছিল না, a স্কয়ারের কত গুণ বৃদ্ধি পাইছে, 4 গুণ বৃদ্ধি পাইছে। আপনাদের অপশনে 4 গুণ দেওয়া আছে, আপনারা অপশনটা নিয়ে নেবেন। ঠিক আছে, 4 গুণ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা মজার প্রশ্ন আসছে। প্রশ্ন হইল যে x অনুপাত y ইকুয়াল 7:5, y অনুপাত z ইকুয়াল 5:7 হলে x অনুপাত z মানে এই x আবার এই z এর অনুপাত কত হবে। তো এরকম যদি অনুপাত আপনারা বের করতে চান তাহলে কি করবেন, ফার্স্টে আপনারা একটা কাজ করবেন যে এনে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটারে তিনটা বানাবেন, চারটারে কয়টা তিনটা, মানে মনে রাখবেন আপনারা x অনুপাত y অনুপাত z এই তিনটার অনুপাত বের করতে হবে। যদি তিনটার অনুপাত বের করেন এরপরে এই প্রথমটা আর তৃতীয়টার অনুপাত লিখে দিলে আপনার আনসার শেষ। এখন এই যে নিয়মটা আমরা বের করব, চারটারে তিনটা বানাবো, কেমনে বানাবো, কেন বানাবো, দেখেন এখানে y আছে, এই দুইটা y থেকে আমি একটা y এর মান নির্ণয় করব। সো দুইটা y থেকে যদি একটা y এর মান নির্ণয় করি তাহলে যে নিয়মটা আছে আপনারা করবেন, x অনুপাত y ইজ ইকুয়াল 7:5, আবার y অনুপাত z ইজ ইকুয়াল 5:7। এভাবে আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে পরে আপনারা কি করবেন, যে এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যাতে এই দুইটার মান কি হয়, মিল হয়। ঠিক আছে, এখনো কিন্তু এই দুইটার মান মিল আছে, আমি পরে আরেকটু ভাঙিয়ে দেখাইতেছি। সো এটা গুণের নিয়ম হলো প্রথমটারে এই যে প্রথম অনুপাতটারে দ্বিতীয়টার প্রথমটা দ্বারা গুণ করবেন, এই যে 5 দ্বারা গুণ, আবার দ্বিতীয় অনুপাতটারে প্রথমটা দ্বিতীয়টা দ্বারা গুণ করবেন, এই যে 5 দ্বারা গুণ। তাহলে এই যে প্রথম অনুপাতটারে আমি দ্বিতীয়টার প্রথমটা দ্বারা গুণ করছি, আর দ্বিতীয় অনুপাতটারে প্রথমটা শেষেরটা দ্বারা গুণ করছি, তাহলে কি পাইতেছি দেখেন তো, 5 দিয়ে 7 গুণ করলে 5 7 35 অনুপাত 5 দিয়ে 5 গুণ করলে 5 5 25 ইজ ইকুয়াল 5 দিয়ে 5 গুণ করলে 5 5 25 অনুপাত 5 দিয়ে 7 গুণ করলে 5 7 35। তাহলে আমি পাইতেছি 35 25 25 35, এই দুইটা একরকম হয়ে গেছে। দেখেন এই যে y এবং y এর মান একরকম হয়ে গেছে। তাহলে এখন আমি কি করতে পারি, x অনুপাত y অনুপাত z ইজ ইকুয়াল নিতে পারি 35 অনুপাত 25 অনুপাত 35। ঠিক আছে, দেখেন মিলে গেছে 35 অনুপাত 25 অনুপাত 35। এখন আমি কি নিতে পারি, সুতরাং x অনুপাত z, এই যে x অনুপাত z, x এর মান কত 35 অনুপাত z এর মান কত 35 অনুপাত 35। আপনাদের মান দেওয়া আছে, হ্যাঁ 2 নাম্বার অপশনটা দেওয়া আছে আপনাদের 35 অনুপাত 35।
এখন এই অঙ্কটা যদি এরকম না এসে, এই অঙ্কগুলো আমরা বারবার করব। আমি একটু এটার মধ্যে বুঝাই আপনাদের কিভাবে হয়। মনে করেন এখানে আছে যে m অনুপাত p ইজ ইকুয়াল 4:5 এবং p অনুপাত q ইজ ইকুয়াল 3:6, এরকম ধরেন দেওয়া আছে। এখন তো আর মিল নাই, এখন আমার কি করতে হবে, m p p q, এখান থেকে আমার মান বের করতে হবে m অনুপাত p অনুপাত q এর মান বের করব। সো m অনুপাত p অনুপাত q এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কেমনে কি করব একটু দেখাই। আমি নিচে লিখি m অনুপাত p অনুপাত q, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা পরে যে অঙ্কগুলো আসবেন এই সূত্রটা হুবহু কপি আসবে। সো এটার জন্য আমরা নিয়মটা কি পড়ছিলাম, নিয়মটা ছিল যে প্রথমটারে গুণ করব দ্বিতীয়টার প্রথম দ্বারা, প্রথমটারে গুণ করব দ্বিতীয়টার প্রথম দ্বারা, তাহলে যে 3 দ্বারা গুণ করব, আর দ্বিতীয়টারে গুণ করব প্রথমটা দ্বিতীয় দ্বারা 5 দ্বারা গুণ করব, তাহলে দেখবেন এই পি পি এর এক মান চলে আসবে। আমি যদি 3টা যদি 4 এর গুণ করি 3 4 12 অনুপাত 3 দিয়ে 5 এর গুণ করলে 3 5 15, ঠিক আছে? 3 4 12 অনুপাত 3 5 15। সো দেখেন আমি কি করব, প্রথমটারে গুণ করব দ্বিতীয়টার প্রথম দ্বারা, এই যে 3 দ্বারা গুণ করে দিলাম, আর দ্বিতীয়টারে গুণ করব প্রথমটা দ্বিতীয় দ্বারা 5 দ্বারা গুণ করব। তো যদি 5 দ্বারা গুণ করি 3 5 15 অনুপাত 5 6 30, এখানে আমার টার্গেট ফিল আপ, 15 15 মিলে গেছে। তাহলে আমি কি লিখতে পারি, পি অনুপাত এম অনুপাত পি অনুপাত কি সমান কি লিখতে পারি, 12 15 15, তাহলে এই যে 12 অনুপাত 15 অনুপাত 30। আচ্ছা এখন যদি মনে করেন যে এরকম একটি হিসাব আসে, যে এখন যদি এরকম আসে যে বলে যে 570 টাকা টাকা তাদের মধ্যে ভাগ করে দাও অনুপাত অনুসারে, মানে আপনারা বললো যে 570 টাকা এম পি এবং কিউ এর মধ্যে ভাগ করে দেন, যেখানে এম পাবে 12 গুণ, পি পাবে, যদি এম পায় 12 টাকা, পি পাবে 15 টাকা, কিউ পাবে 30 টাকা, এই অনুপাতের হারে ভাগ করে দিবেন। সো কি করবেন, এটার জন্য আপনারা যে কাজটা করবেন, এটার জন্য কাজ করতে হবে, আপনারা লিখতে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল ইজ ইকুয়াল কত হয়, 15, এই যে 12 প্লাস 15 প্লাস 30, আমি যদি 12 প্লাস 15 প্লাস 30 যোগ করি তাহলে হয় 5 2 7 3 4 আর 1 5, 57 টাকা, 57। এখন পাইলাম 57, অনুপাতগুলো যোগ করব, যোগ করে কত পাইছি 57। এখন যে কাজটা করবেন, আপনারা এই 57 দ্বারা এই 570 টা ভাগ করবেন, ভাগ করে যে অংশটা পাবেন ওই অংশটারে 12 দিয়ে গুণ করলে এ পাবে, 15 দিয়ে গুণ করলে এ পাবে, 30 দিয়ে গুণ করলে এ পাবে, ঠিক আছে? সো দেখেন আমি যদি ভাগ করি তাহলে কত হইতেছে, 570 ভাগ 57, আমি যদি ভাগ করে দিই তাহলে 10 10 10 দিয়ে যদি আমি 12 রে গুণ করি তাহলে এম পাইতেছে 10 বারে কত 120 টাকা, 15 পাইতেছে 150 টাকা, আর এ পাইতেছে 300 টাকা। দেখেন তো মিলছে কিনা, 570 টাকা 300 আর 150 কত 450, আর 120 কত 570 টাকা, ঠিক আছে? এই যে নিয়মটা আমরা করলাম, এই নিয়মটার ভিত্তি করে কিন্তু আমরা ডাকের অঙ্কগুলো সমাধান করব। এখন আমরা চলে যেতেছি ডাকের অঙ্কে, দেখেন কিভাবে অঙ্কগুলো আসে, আমি একটু সমাধান করে দেখাই। এরপর এর আগে আরেকটু সূত্র নিয়ে আলোচনা করি। আপনারা দেখেন যদি এরকম থাকে, মনে করেন যে খ, মনে করেন এক্স অনুপাত ওয়াই ইজ ইকুয়াল 3:4 এবং ওয়াই অনুপাত জেড ইজ ইকুয়াল 4 আছে 5:6, মনে করেন জেড জেড অনুপাত এম ইজ ইকুয়াল 7:8 আছে, ঠিক আছে? এই তিনটে অনুপাত দেওয়া আছে, এক্স অনুপাত ওয়াই, ওয়াই অনুপাত জেড, জেড অনুপাত এম। এখন আমাদের বলবে যে আপনারা কি করেন, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড অনুপাত এম, মানে কয়টা আছে সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কয়টা বানাইতে হবে, একটা দুইটা তিনটা চারটা, এখানে ওয়াই ওয়াই দুইটাতে একটা আসবে, জেড জেড দুইটাতে কি একটা আসবে। কেমনে করবেন, ওই নিয়ম একটাই, ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে এটিতে গুণ করবেন, কত দ্বারা গুণ করবেন, ফার্স্টে এই দুইটার সাথে কম্পেয়ার করেন, এই দুইটার সাথে, এই দুইটার প্রথমটারে
দ্বিতীয়টার প্রথমটা দ্বারা গুণ করতে হবে। প্রথম যে অনুপাতটা আছে দ্বিতীয়টার প্রথমটা দ্বারা গুণ, এই 5 দ্বারা গুণ 5, ঠিক আছে। আবার দ্বিতীয়টারে প্রথমটা শেষেরটা দ্বারা এই 4 দ্বারা গুণ করবেন 4। আচ্ছা, এখন দেখেন এই দুইটার কাজ শেষ। এখন আমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। তো এটা প্রথম, এটা দ্বিতীয়। আমি তো প্রথম দুইটার মধ্যে কম্পেয়ার করছি, এখন এটা এবং এটা তিনটা তো রাজশাহী, চারটা থাকলে না এই দুইটাতে কম্পেয়ার করতাম, এটা এবং এটাতে কম্পেয়ার করব। তো এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। এই দুইটার ক্ষেত্রে এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। আর এই দুইটার ক্ষেত্রে এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। এটা যদি প্রথম হয়, হ্যাঁ, এটা হলো দ্বিতীয় হয়, তাহলে আমার এটারে তো গুণ করে ফেলছি, এটারে গুণ করতে হবে। তো এটারে গুণ করতে হবে প্রথমটা শেষের দ্বারা, এই 6 দ্বারা গুণ করলাম। এখন দেখেন তো 5 দ্বারা 2 3 এর গুণ করে 3 5 কত 15 অনুপাত 5 দ্বারা 4 এর গুণ করলে 20, 4 দ্বারা 5 এর গুণ করলে 20 অনুপাত 4 দ্বারা 6 এর গুণ করলে 24, 6 দিয়ে 7 এর গুণ করলে 6 7 42 অনুপাত 6 দিয়ে 8 এর গুণ করলে 6 8 48। এখন দেখেন এই যে মিলে গেছে আমার, এই যে 20 আর 20, এই যে ওয়াই এবং ওয়াই দুইটার থেকে কি হয়েছে, দুইটা একরকম মান আসছে। আবার দেখেন 24 24, এই যে জেড জেড, এই 24 এবং 24 দুইটাতে একটা মান আসছে। সরি, 6 4 5 20 4 6 24, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই না, সরি, আমি এখানে একটা মানটা একটু চেঞ্জ করে দিই, 4 দিই। তাহলে কি হইতেছে দেখেন, এটা যদি এটা গুণ করি 4 6 24, 24 অনুপাত 48। তাহলে আমি কি পাইতেছি দেখেন তো, প্রথমটা দ্বিতীয়টারে শেষেরটা দ্বারা গুণ, 4 6 24, 4 7 6 8 48। তাহলে আমার মান হইতেছে কত, 15 অনুপাত 20 অনুপাত 24 অনুপাত 48, এই যে অনুপাতটা পাইছি। এখন যদি বলে এদের মধ্যে কোনো টাকা বা কোনো বস্তু ভাগ করে দিতে, তাহলে আমি ফার্স্টে কি করব, অনুপাতের রাশিগুলো যোগ করব, যোগ করে যে সংখ্যাটা বলবে ভাগ করে দিতে ওই সংখ্যাটা ভাগ করব। এটা যোগফল দ্বারা ভাগ করব, ভাগ করে এরে 15 ভাগ, এরে 20 ভাগ, এরে 24 ভাগ, এরে 48 ভাগ দিলে আমার অঙ্কের সমাধান। এখন আমরা একটু মেইন ডাকে চলে যাই, তাহলে আপনার অঙ্কটা একদম সহজ হবে, ইজিলি হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন বলছে যে একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার হলে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। মনে করেন এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের, হ্যাঁ, একটা বাহুর অনুপাত কত 3, আরেকটা 4, আর একটা 5, আর পরিসীমা কত 36। পরিসীমা মানে কি, তিন বাহুর যোগফল। পরিসীমা মানে কি, তিন বাহুর যোগফল। এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য না, এটি বাহুর ধরেন অনুপাত দেওয়া আছে। এখন এই তিনটা বাহু, এই বাহুটা কতটুকু, এই বাহুটা কতটুকু, এই বাহুটা কতটুকু, আমার যোগ বের করতে হবে। তো এটা যদি বের করি, তাহলে অনুপাত কয়টা আছে, তিনটা না। তাহলে আমি ফার্স্টে কি করবো, এটা এটা এবং এটা অনুপাতের রাশিগুলো যোগফল বের করব। অনুপাতের রাশিগুলো যোগফল কত হইতেছে, যোগফল আপনারা লিখবেন অনুপাতের রাশিগুলো যোগফল ইজ ইকুয়াল 3 যোগ 4 যোগ 5, 5 7 4 9 9 3 12, 12 হইতেছে, ঠিক আছে। এই তিনটা অনুপাতের যোগফল নির্ণয় করবেন, 12 হলো। এখন 12 ধারা আপনারা পরিসীমাটা, এই পরিসীমাটা ভাগ করেন। তো 12 দিয়ে যদি 36 টা ভাগ করি, তাহলে থাকে কত, 3 12 36, 3 ভাগ 3 পাইতেছি। আমি কত পাইতেছি, 3 পাইতেছি। এখন এই 3টা যদি আমি 3 এর গুণ করে দিই, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হইতেছে, এই 3টা 3 এর গুণ করলে 3 3 9। আবার এই 3টা যদি 4 এর গুণ করলে 3 4 12, 3টা 5 এর গুণ করলে 3 5 15। এই যে দেখেন 9 12 এবং 15 যোগ করলে কত হইতেছে 36। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 9, একটা বাহুর দৈর্ঘ্য 12, আর একটা বাহুর দৈর্ঘ্য 15। কেমনে বের করবেন, প্রথমে এই অনুপাতগুলোর যোগফল নির্ণয় করবেন। যোগফল নির্ণয় করার পরে যোগফল দ্বারা মোট যে পরিসীমাটা আছে ওটারে ভাগ করবেন। ভাগ করলে যে মানটা পাবেন, মান দিয়ে যদি আপনি অনুপাতটিরে গুণ করে দেন, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাবেন, ঠিক আছে। সো এখানে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তো এই ত্রিভুজটির ক্ষেত্রফল যদি বের করতে চান, তাহলে আপনাদের তো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতায় যেতে হবে। তো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, আমি যদি ত্রিভুজটা এরকম ধরি, মনে করেন ত্রিভুজটা এরকম ধরি, হ্যাঁ, মনে করেন এটা 12, এটা আচ্ছা, এটার বিষয়টা হলো এটা ত্রিভুজ আইকে অঙ্কটা সমাধান করতে হবে, এটা আমরা একটা পরের ক্লাসে সমাধান করে দিব। এখন দেখেন আমরা পরের ক্লাসটা চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন 11 নং অঙ্কটা আমি সমাধান করব। 11 নং অঙ্কটা কিন্তু কি বলছে একটু দেখেন, যে খ খ ঘ ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যে খ এর অংশ, আপনাদের বইয়ে দেওয়া আছে ক এর অংশ অনুপাত খ এর অংশ, ক এর অংশ অনুপাত খ এর অংশ 2 অনুপাত 3, খ অংশ অনুপাত গ অংশ 1 অনুপাত 2, ঘ এর অংশ অনুপাত ঘ এর অংশ, অংশ দেওয়া আছে আপনাদের
3:2 হয়, তাহলে কে কত টাকা পাবে? সো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে ফার্স্টে প্ল্যানটা বলি কিভাবে সমাধান করব। ফার্স্টে আমাদের কি করতে হবে, এই যে অনুপাত গ অনুপাত গ, এই 4 জনের মান বের করতে হবে। 4 জনের মান বের করতে হবে। এখানে দেখেন কয়বার দেওয়া আছে, একবার, এই যে দুইবার, ঠিক আছে। গ আছে একবার, দুইবার, গ দুইবার করে দেওয়া আছে, ঠিক আছে। সো ফার্স্ট ওইগুলো থেকে আমাদের কি করতে হবে, খ গর মান নির্ণয় করতে হবে। খ গর মান নির্ণয় করার পরে তারপর অনুপাতের রাশিগুলো যোগফল বের করব। যোগফল দ্বারা আমি কি করব, 300 রে ভাগ করব, ভাগ করে প্রত্যেককে মান দিব, ঠিক আছে। একটু দেখেন। তো এটার জন্য ফার্স্ট আপনারা যে কাজটা করবেন, প্রথমে লিখবেন দেওয়া আছে খ অনুপাত খ ইজ ইকুয়াল কত, 2:3। এরপরে খ অনুপাত গ ইজ ইকুয়াল কত, 1:2। এরপরে আছে গ অনুপাত ঘ ইজ ইকুয়াল 3:2, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে খ খ ঘ এবং গ এই 4টার মান বের করবেন। 4টার মান বের করার জন্য প্রথমে আমি কিন্তু ক্লাসটা একটু দেখাইছি, প্রথমেই দেখাইছি, আপনারা একটু ভিডিওটা প্রথম থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সো এখন দেখেন আমি কি করব, এটা নিয়ম কি ছিল, নিয়ম ছিল আমি যে গুণ করব, কারে গুণ করব, এই যে প্রথমটারে গুণ করব দ্বিতীয়টার প্রথমটা দ্বারা, এই যে 1 দ্বারা। দ্বিতীয়টার প্রথমটা কি 1, প্রথমটারে গুণ করব দ্বিতীয়টার প্রথমটা দ্বারা 1, ঠিক আছে। দ্বিতীয়টারে গুণ করব প্রথমটা দ্বিতীয়টা দ্বারা, দ্বিতীয়টারে গুণ করব প্রথমটা দ্বিতীয়টা দ্বারা, এই যে 3, ঠিক আছে। আবার তৃতীয়টারে গুণ করব এই যে দ্বিতীয়টার, মানে এই দুইটার মধ্যে একটু তুলনা করি, তৃতীয়টারে গুণ করব দ্বিতীয়টা দ্বারা, এই শেষেরটা দ্বারা, মানে প্রথমটা শেষের দ্বারা। এই দুইটারে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়। আমি এই যে এটারে গুণ করব প্রথমটার দ্বিতীয়টা দ্বারা 2। আমি আবারও বলি, দেখেন মনে করেন এই দুইটা অনুপাত, তাহলে প্রথমটারে গুণ করব দ্বিতীয়টার প্রথমটা দ্বারা, এই যে 1 দ্বারা গুণ করলাম। আবার দ্বিতীয়টারে গুণ করব প্রথমটা শেষেরটা দ্বারা, 3 দ্বারা গুণ করলাম। কারণ এটা বাদ দিয়ে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয়। এটা তো আমি গুণ করছি, এটারে গুণ করব এই প্রথমটার দ্বিতীয়টা দ্বারা, প্রথমটার দ্বিতীয় দ্বারা, ঠিক আছে। এখন দেখেন আমি যদি মান বের করি, কি পাইতেছি, 1 দিয়ে 2 এর গুণ করলে 2 একে 2 অনুপাত, 1 দিয়ে 3 এর গুণ করলে 3 একে 3, 3 দিয়ে 1 এর গুণ করলে 3 একে 3 অনুপাত, 3 দিয়ে 2 এর গুণ করলে 3 দুগুণে 6 ইকুয়াল 2 দিয়ে 3 এর গুণ করলে 3 দুগুণে 6 অনুপাত, 2 দিয়ে 2 এর গুণ করলে 2 দুগুণে 4। দেখেন আমি কিন্তু পাই গেছি কি, যে 3 3 দুইটা একরকম পাই গেছি। যেখানে আছে খ অনুপাত খ 3:3, দুইটাতে একটা মান আসবে, ঠিক আছে। আবার দেখেন এখানে আছে গ অনুপাত গ, তাহলে এখানে পাইছি 6:6, দুইটা একরকম হয়ে গেছে। এখন আমি লিখবো কি, সুতরাং খ অনুপাত খ অনুপাত ঘ অনুপাত ঘ ইজ ইকুয়াল কত, 2 অনুপাত এই দুইটা থেকে একটা আসবে, যে গড় মান একটা আসবে, তাহলে 3 অনুপাত এই যে 6 দুইবার আছে, গড় একবার না, তাহলে দুইটা থেকে একটা আসবে, 6:4, ঠিক আছে। আমি অনুপাত গুলো বের করলাম। এখন লিখবো অনুপাতের রাশিগুলো যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল ইজ ইকুয়াল কি, দেখেন 2 + 3 + 6 + 4 ইজ ইকুয়াল কত, দেখে 4 আর 6 10, 10 আর 5 15, 15। এখন আমি কি বের করব, সুতরাং টাকা কত আমার 300, 300 টাকারে কার কার মাঝে ভাগ করে দিব, এই যে খ খ এবং গ এবং ঘ এর মাঝে ভাগ করে দেব। আমি লিখবো ক পাবে 300 এর, মানে আমার মূল কাজ কি, 15 দিয়ে 300 রে ভাগ করে দেওয়া। যে ফল আসবে ফলের সাথে এই 2 গুণ করলে ক পাবে, 3 গুণ করলে খ পাবে, 6 গুণ করলে ঘ পাবে, 4 গুণ করলে কত পাবে, ঘ পাবে। মানে মূলত কাজটা হলো এরকম, যে আমি যদি 300 রে 15 দিয়ে ভাগ করি, তাহলে পাইতেছি কত, 15 দোকানে 30, 20, 20 দিয়ে যদি 20 এর, এই যে 20 এর যদি 2 গুণ করি, তাহলে ক পাইতেছে 2 গুণ 40 টাকা, এই যে 40 টাকা। 3 পাইতেছে কত, 3 গুণ, এই যে ক পাইতেছে কত, কয়ের অনুপাত 3, তে 3 গুণ 3 বিষম কত, 60 টাকা। এ কত পাবে, এই যে গয়ের অনুপাত 6, এ পাবে 6 গুণ 6 বিষম কত, 120 টাকা, ঠিক আছে। আর এ পাবে 4 গুণ, এই যে গয়ের অনুপাত কত, 4, তাহলে 4 গুণ 4 গুণে কত হইতেছে, 4 দোকানে 80 টাকা। এ কেমনে বের করব, আমরা সাজাইবো কেমনে এটা দেখাই। প্রথমে লিখবেন ক পাবে 300 এর কত ভাগের কত, যে মোট 15, 15 ভাগের কত, 2 অংশ, 2 অংশ। 15 যদি আমি 300 রে ভাগ করি, তাকে 20, 20 দোকানে কত, 40 টাকা। এই যে দেখেন 40 টাকা পাইছে, ঠিক আছে। আপনারা আবার এটা লিখতে হবে না, যে আপনারা জাস্ট অনুপাতের
অনুপাতগুলো লিখবেন, উপরে মানে লিখতে হবে না। এরপরে খ পাবে 300 এর 15 ভাগের কত? 3। 3 15 তে 300 ভাগ করলে 20, 3 বিশং কত? 60 টাকা। এরপরে ঘ পাবে 300 এর 15 ভাগের কত? গয়ের অনুপাত কত? এই যে গয়ের অনুপাত কত? 6। 6 15 ভাগ করলে 20, 6 বিশং কত? 120 টাকা। এরপরে ঘ পাবে 300 এর 15 ভাগের কত? 4। এই যে 4 15 ধরে কাটলে 20, 4 বিশং কত? 80 টাকা। 4 বিশং 80 টাকা। আমার কিন্তু আনসার শেষ, ঠিক আছে। এখন দেখেন এই 80 আর 120 যোগ করলে কত? 200। 200 আর 100 300, এই যে 300 টাকা। মোট ভাগ হয়ে গেছে 300 টাকা, ঠিক আছে। এরপরে দেখেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখেন এখানে বলছে 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত। একজনের অনুপাত কত? 2/3, আরেকজন হলো দ্বিতীয় জেলে 4/5, তৃতীয় জেলে 5/6। কে কতটি মাছ পেল এটা বের করতে হবে। তো আমরা আগের নিয়মে চলে যাই, আমরা এখানে কোনো শর্টকাট ওয়ে ব্যবহার করব না। আমরা ফার্স্টে লিখব যে মনে করি প্রথম জেলে অনুপাত দ্বিতীয় জেলে অনুপাত তৃতীয় জেলে ইজিক্যাল কত? 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6। এই যে কিন্তু আমি অনুপাতে আকারে লিখলাম। ফার্স্টে কি করবেন? একটু অনুপাত আকারে লিখবেন যে প্রথম জেলে অনুপাত দ্বিতীয় জেলে অনুপাত তৃতীয় জেলে। আমি ধরে নিচ্ছি আমার তো বলছে 3 জন জেলে, তাহলে আমি ধরলাম প্রথম জেলে, দ্বিতীয় জেলে, তৃতীয় জেলে। প্রথম জেলে অনুপাত এটা, দ্বিতীয় জেলে অনুপাত এটা, তৃতীয় জেলে অনুপাত এটা। তাতে এটা তো অনুপাতের হাত দেওয়া আছে, বলছে অংশের অনুপাত দেওয়া আছে, তাই আমি অনুপাত আকারে সাজিয়ে নিচ্ছি। এরপরে লিখবেন অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল। আমরা অঙ্কটা কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরিতে করবো। আমরা চাইলে সহজ উপায়ে করতে পারি, কিন্তু সহজ উপায়ে করবো না, আমরা যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী করবো। তো দেখেন এই যে 3/2/3 প্লাস 4/5 যোগ 5/6, এগুলো যদি আমি যোগফল নির্ণয় করি তাহলে কেমনে নির্ণয় করতে হবে? আপনার যে কাজটা করতে হবে, প্রথমে ফার্স্টে 3, 5, 6 এর লসাগু নির্ণয় করব। তো দেখেন 3, 5, 6 এর লসাগু কত? যেহেতু এখানে 3 আছে, এখানে 6 আছে, তো 3 দিয়ে ভাগ করা যায়। আমি 3 দিয়ে ভাগ করব। 3 একে 3, 5, 3 দুগুণে 6। এখন দেখেন আমার এই 3, 5, 2 তিনটা 3 রকম হয়ে গেছে। এই তিনটা গুণ করব। 3 5 15, 15 দুগুণে কত? 30। তাহলে আমরা পাইতেছি লসাগু 30। আপনারা যারা লসাগু পারেন না, এরা অবশ্যই লসাগুটা দেখে আসবেন। লসাগু যোগ মানে ভগ্নাংশের যোগটা দেখে আসবেন, দেখা এটা করবেন। এখন দেখেন আমার নিয়ম হলো প্রথমটা এই যে ভগ্নাংশের নিচেরটা দ্বারা এটা ভাগ করতে হবে, যে ফলটা আসবে ফলটার সাথে উপরেরটা গুণ করতে হবে। আমি যদি প্রথমে 3, 5, 6 লসাগু বের করে নেবেন, এরপর 3 দ্বারা এটাকে ভাগ করবেন, প্রথমটা নিচেরটা দ্বারা এটাকে ভাগ করবেন। এটা যদি এই যে এটাকে বলে হর, হর দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, তাহলে হয় কত? 10। 10 দিয়ে 2 রে গুণ করলে 10 দুগুণে 20 পাই গেছি, প্লাস 5 দিয়ে যদি 30 রে ভাগ করি কত? 6। 6 দিয়ে 4 রে গুণ করলে 4 4 24, প্লাস 6 দিয়ে যদি 30 রে ভাগ করি কত? 5। 5 দিয়ে 5 রে গুণ করলে 5 5 এ 25। নিয়ম কি যে দেখেন আমি 6 দিয়ে 30 রে ভাগ করছি, কত পাইছি? 5 ভাগফল 5। 5 দিয়ে 5 রে গুণ করে পাইছি 25। এখন আমি পাইতেছি 30 ভাগ এটি যদি যোগ করি তাহলে 5 4 9, হ্যাঁ 5 4 9, 2 2 4 4 আর 2 6, 69। তাহলে পাইতেছি 69 ভাগের 30, মানে 69/30। এখন দেখেন আমি লিখবো যে প্রথম জেলে পাবে। সুতরাং প্রথম জেলে পাবে, আমি কিন্তু নিয়ম একটাতে চলে গেছি। আমার মোট কত? 690 এর, একটু দেখেন 690 এর কত ভাগের কত? 690 কত ভাগের কত? এই যে এত ভাগের। আপনার ভগ্নাংশ যদি একটা মান আসতো আর এনে যদি একটা মান থাকতো, এত ভাগের এত দিতাম। এখন হলো এত ভাগের এত অংশ। তাহলে আমি ফার্স্টে এই ভগ্নাংশের যে ফলটা আছে ফলটা নিচে লিখবো। লিখলাম 30/69, উপরে আছে কত? 2/3। ঠিক আছে, একদম একটু কঠিন মনে হইতেছে, কিন্তু অঙ্কটা বুঝলে একদম সহজ।
এখন আমি যদি একটা কাজ করি 690 এর আমি এটার আর গুণ দিয়ে উল্টাই দিই, আর গুণ দিয়ে উল্টালে প্রথম ভগ্নাংশটা বসে যাবে, এই যে 2/3 বসে গেল, ইনটু নিচেরটা উল্টে যাবে। নিচেরটা উল্টে মানে কি, এই যে এটা লব হর যাবে কে উপরে, লব আসবে নিচে, তাহলে 30 গেল কে উপরে আর 69 নিচে। এখন দেখেন আমি যদি কাটি তাহলে কি থাকে, 3 দিয়ে যদি এটারে কাটতে দেই তাহলে 10, 10 দিয়ে 2 এর গুণ করলে আমি কি পাইতেছি দেখেন 690 এর কত ভাগের কত, 69 ভাগ 10 দুকানে 20। এখন যদি এই 69 দিয়ে এটা কাটতে দেন তাহলে থাকে কত 10, 10 দিয়ে যদি 20 এর গুণ করেন তাহলে কত হইতেছে 10 দুকানে 200টি। প্রথম জেলে কত পাইতেছে 200টি মাছ। ঠিক আছে, কি করছি একটু দেখেন, আমি ইচ্ছা করলে অঙ্কটা সহজ করতে পারতাম, এই ভগ্নাংশটা প্রথম অংশটা আমি নির্ণয় করে নিতে পারতাম, যে 69/30টা বের করে নিতে পারতাম। ঠিক আছে, তো এই কাজটা আমি করলাম না, না করে আমি কি করলাম, আমার যেহেতু এখানে ভগ্নাংশ আসছে আমি ভগ্নাংশ রেখে দিলাম, নিচে ভগ্নাংশটা লিখলাম, উপরে তার পার্সেন্টেজটা যেহেতু ভগ্নাংশ আসছে ভগ্নাংশ লিখে দিলাম। ঠিক আছে, যদি মনে করেন ভগ্নাংশের মান 10 আসতো আর উপরে পার্সেন্টেজটা 5 থাকতো তাহলে আমি কি লিখতাম 690 এর 10/5। এই নিয়মটাই আপনারা একটু অনুসরণ করবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে পাঁচটি কি করছি, এটারে আর গুণ দিয়ে উল্টাই দিচ্ছি, উল্টাই দিয়ে যখন কাটাকাটি করছি তখন আমি একটা ভগ্নাংশ পাইছি, একটা ভগ্নাংশ পাইছি, এটাতে এটারে ভাগ ফলার লগে উপরে এটারে গুণ করলে আপনি প্রথমটা পাওয়া যাবেন। এখন যদি আমরা লিখি দ্বিতীয় জেলে পাবে, দ্বিতীয় জেলে কতটুকু পাই আমরা দেখি একটু। দ্বিতীয় জেলে পাবে, দ্বিতীয় জেলে পাবে 669 এর কত ভাগের কত দেখেন, আমার ভগ্নাংশটা কত 69/30, উপরে তার ভগ্নাংশ আছে 4/5। ঠিক আছে, এখন দেখেন এই যে 690 এর 690 এর আমি কত ভাগের কত লিখতে পারি, এটা আর গুণ দিয়ে উল্টাই দিব, উপরেরটা যা আছে ঠিক থাকবে, যে উপরের ভগ্নাংশ যা ঠিক থাকবে গুণ, এই যে ভাগ হয়ে গেল গুণ, নিচেরটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটাই যে এই 30 উপরে চলে যাবে, নিচে আসবে 69। এখন দেখেন আমি যদি 5 দিয়ে 30 রে ভাগ করি তাহলে 6, ঠিক আছে, 69 দিয়ে এটা কাটলে থাকে 10। এখন দেখেন এই 10 আমরা এখন না কাটে একটু পরে কাটি, তাহলে আরেকটা ডাক লিখি, আমরা এই যে 690 এনে লিখলাম এর, এখন এই ভগ্নাংশটা লিখি, নিচে আছে কত 69, উপরে 5 4 6 24, উপরে কত 24, 4 6 24। ঠিক আছে, উপরে 4 6 24। এখন যদি আমি একটা কাজ করি, এটারে ভাগ করে দেই তাহলে তাকে 10, 10 দিয়ে 24 রে গুণ করলে কত 240টি, তাহলে দ্বিতীয় জেলে পাইতেছে 240টি। এখন তৃতীয় জেলে কত পায়, সেম কাজটাই আমরা করব, তৃতীয় জেলে কত পাই একটু দেখব। সুতরাং তৃতীয় জেলে পাবে, তৃতীয় জেলে পাবে কত, সেম কাজ, নিচে কত 69/30, উপরে কত 5/6, 5/6। এখন সেম কাজটাই করবো আমরা, দেখেন এই যে 690 এর বা 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 এর সমান সমান দিতে পারেন, এর কত এটার উল্টাই দিব, এটার উল্টাইতে গেলে আমার প্রথমটা ঠিক থাকবে, যে 5/60 ইনটু নিচে উল্টে যাবে, ইনটু 30 নিচে কত 69, 6 দিয়ে কাটলে 5। ঠিক আছে, তাহলে আমি কি পাইতেছি 690 এর নিচে পাইতেছি 69, উপরে 5 পাশে 25, 69 দিয়ে কাটলে থাকে কত 10, 10 দিয়ে 25 রে গুণ করলে 250টি, একজন পাইতেছে 250টি। এইভাবে কিন্তু আপনারা প্রথম জেলে, দ্বিতীয় জেলে এবং তৃতীয় জেলে মানটা নির্ণয় করে নেবেন। ঠিক আছে, এরপরের অঙ্কটা কি বলছে আপনারা একটু দেখেন, এরপরের অঙ্কটা। তো এখানে কি বলছে দেখেন, যে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একদম সিম্পল বিষয়, এটা প্রথমে আমি একটু আলোচনা করছি, আবার করতেছি। ফার্স্টে কি করবেন একটু প্ল্যান করেন, ফার্স্টে 3টা বাহু দেওয়া আছে, এই যে মনে করেন এই হলো 3টা বাহু, এটা একটা ত্রিভুজ, এটার পরিসীমা কত 45 সেন্টিমিটার। এখন এইগুলো এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, মনে করেন এই বাহুটা তো ছোট, তাহলে এটা বাহুর পরিমাণ 3 এই বাহুটা একটু বড়, এই বাহুর পরিমাণ ধরেন 7, এটার পরিমাণ ধরেন 5। এইভাবে আপনারা প্রত্যেকটা বের করবেন। কেমনে বের করবেন, ফার্স্টে কি করবেন, অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করবেন। যোগফল দ্বারা এই যে অনুপাতগুলো, এগুলোর যোগফল দ্বারা যদি 45টা ভাগ করেন, যে ফলটা আসবে ওই ফলটা 3 গুণ যদি দেন তাহলে প্রথম বাহুটা বাইরেব, দিয়ে 5 গুণ করলে দ্বিতীয় বাহু বাইরেব, 7 গুণ করলে তৃতীয় বাহু বেরোবে। কিভাবে বের হবে আমরা দেখি, যে ধরি বা মনে করি লিখবো, মনে করি ত্রিভুজের প্রথম বাহু অনুপাত
দ্বিতীয় বাহু অনুপাত তৃতীয় বাহু, তিনটা বাহু না, ইজ ইকুয়াল কত 3:5:7, 3:5:7, প্রথম বাহু ইজ ইকুয়াল দ্বিতীয় বাহু ইজ ইকুয়াল তৃতীয় বাহু, 3:5:7। এখন কি করব, সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল ইজ ইকুয়াল কত 3:5:7, 3+5+7, 3+5+7 যোগ করলে কত হয় দেখেন তো, 5×3=10, 10, 15। সুতরাং আমার এখন বের করবো কি ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য। সুতরাং প্রথম বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল আমার কত, পরিসীমা কত 45, তাহলে 45 এর কত অংশ হবে, এই যে 15/3 অংশ, প্রথম বাহুর অনুপাত কত 3 না, এই যে 3 অংশ। তার মানে আমার মোট হলো 15 দিয়ে 45 রে ভাগ করলে, এই যে দেখেন 15 দিয়ে যদি আমি 45 রে ভাগ করি তাহলে দেখে 3×15=45, এখন 3 দিয়ে যদি প্রথম অনুপাতটা গুণ করি 3×3 = 9, তাহলে এ পাইতেছে 9 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। 3 দিয়ে যদি 5 গুণ করি 3×5=15, আরেকটা বাহু 15 সেন্টিমিটার। 3 দিয়ে যদি 7 গুণ করি 3×7=21, আরেকটা বাহু কত 21 সেন্টিমিটার। এখন দেখেন 21, 15 আর 45 যোগ করলে কত পাইতেছি, 21, 15 আর 9 যোগ করলে 45 সেন্টিমিটার পাইতেছি। তো এই কাজটা আমরা একটু সাজায়া করব। তো সাজায়া করার জন্য কি লিখবো, প্রথম বাহুর দৈর্ঘ্য 45 এর 15/3, 15 দিয়ে 45 ভাগ করলে 3, 3 দিয়ে 3 এর গুণ করলে কত 3×3=9 সেন্টিমিটার। এরপরে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 45 এর 15/4, সরি 4 বলতেছি, দ্বিতীয় কত 5, এই যে 5, এটি আপনারা দিবেন না, 5 দিলাম, 5 15 যদি কাটে তাহলে কত 3, 3×5 কত 15 সেন্টিমিটার। এরপরে তৃতীয় বাহুর দৈর্ঘ্য 45 এর 15 কত 7, 7, 15 দিয়ে কাটলে 3, 3 সাথে কত 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। তাহলে আমি একটা বাহু পাইতেছি কত 9 সেন্টিমিটার, একটা 15 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। 9 আর 21 আর 9 যদি যোগ করি কত 30, 30 আর 15 কত 45, এই যে 45 সেন্টিমিটার। আচ্ছা, একদম সিম্পল অঙ্ক। এরপরের অঙ্কটা আপনাদের বলছে যে তিনজন জেলে, এটা তো করলামই, দুটি সংখ্যার অনুপাত। এখন দেখেন পরের অঙ্কটা দেখেন একটু, পরেরটা হলো আপনাদের 14 নং অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:7, 5:7 এবং গসাগু 4 হলে লসাগু কত, গসাগু 4 হলে লসাগু কত। ঠিক আছে, একটু দেওয়া আছে, দেখেন দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু কত 4 হলে লসাগু কত। তো এই অঙ্কটা যদি সমাধান করতে চাই, একদম সিম্পল উপায়ে আমরা সমাধান করতে পারি। তো দেখেন এখানে একটা সূত্র আছে, সূত্রটা দিলে এটা মুখস্থ হয়ে যাবে, একটু পরে ভুলে যাবেন। ঠিক আছে, আমরা পার্ট বাই পার্ট অঙ্ক করব। ফার্স্টে আমরা অনুপাতটি ভাঙবো। যদি মনে করেন অনুপাত আছে 3:2, আমরা যদি অনুপাত ভাঙতে চাই, সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে আমরা ধরতে পারি 3x 2x, মানে x একটা চলক নিয়ে আসছি, চলকের মান যত হবে, মনে করেন x এর মান 3 হইলো, 3×3 কত 9, এই যে x এর জায়গায় 3 বসাইলে 3×3 9, 3 দুগুণে 6, 3 এবং 9 এবং 6 হয়ে যাবে দুইটা সংখ্যা। আমরা যদি অনুপাতের সাথে কোনো একটা চলক নিয়ে আসি তাহলে অনুপাত ভাঙা যায়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা অনুপাতগুলো ভাঙবো। মনে করি প্রথম সংখ্যা, দুটি সংখ্যা বলছে না, তাহলে প্রথম সংখ্যাটি 5x এবং দ্বিতীয় সংখ্যাটি ইজ ইকুয়াল 7x। মনে করি প্রথম সংখ্যাটি 5x, দ্বিতীয় সংখ্যাটি কি 7x, মানে x এর যে মানটা বের হবে ওই মানের সাথে যদি 7 গুণ করি তাহলে দ্বিতীয় সংখ্যা পাবো, x এর মানের সাথে 5 গুণ করলে
প্রথম সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 7x। এখন কি করব, আমাদের বলছে এই দুইটা সংখ্যার গসাগু 4। এই যে গসাগু 4, তাহলে দুইটা সংখ্যার গসাগু বের কইরা ইজ ইকুয়াল 4 লিখলে আমি এতে x এর মান বের করে নিব। আমি কি করবো, এতে x এর মান বের করব। তাহলে ফার্স্টে কি আমার একটা প্ল্যান হলো যে কি দুটি সংখ্যার গসাগু নির্ণয় করি। সুতরাং 5x, হ্যাঁ 5x প্লাস, সরি 5x এবং 7x এর গসাগু। আমি প্রথমে গসাগু বের করব। হ্যাঁ, যেহেতু আমরা বলছি গসাগু 4 আছে, তো গসাগু নির্ণয়ের সূত্র কি, আমি প্রথম সংখ্যা দ্বারা ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যারে ভাগ করব। 7x ভাগ করি, 5 7 মধ্যে কয়বার যায়, একবার। একবার যদি দেই তাহলে হয় 5x। তাকে কত দেখেন তো, তাকে 7টা x থেকে 5টা x বাদ দিলে 2x। এখন এই 2x দ্বারা কারে ভাগ করব, আবার এই 5x রে 5x রে ভাগ করব। 2x দ্বারা যদি 5x রে ভাগ করি তাহলে কত পাইতেছি দেখেন, 2 5 এর মধ্যে কয়বার যায়, দুইবার। 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x। এখন কি পাইতেছি দেখেন, এই 5x থেকে 4x বাদ দিলে থাকে x। x দ্বারা যদি আমি আবার 2x রে ভাগ করি তাহলে কয়বার যায়, x 2 এর মধ্যে দুইবার যায়, দুইবার দিলে 2x। আমি পাইতেছি কত, 0। তাহলে আমি গসাগু কত পাইছি, x। গসাগু কত পাইছি, x। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে গসাগু ইজ ইকুয়াল কত, 4 দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু কত আসছে, x আসছে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে x ইজ ইকুয়াল কত, 4। যেহেতু কি দুটি সংখ্যার গসাগু কত, 4, তাহলে আমি লিখতে পারি x ইজ ইকুয়াল 4। অথবা আপনারা লিখতে পারেন প্রশ্ন মতে দুটি সংখ্যার গসাগু আপনারা প্রশ্ন মতে দিতে পারেন বা দেওয়া আছে দিতে পারেন, ইজ ইকুয়াল কত, 4। এই দুটি সংখ্যার গসাগুর জায়গাতে আমি কি বসাই দিলাম, x বসাই দিলাম। ইজ ইকুয়াল কত লিখলাম, 4, বা x ইজ ইকুয়াল 4, সমীকরণ 1। আমি x এর মান কত পাইছি, 4 পাইছি। ঠিক আছে, এখন আমি দুটি সংখ্যা নির্ণয় করব। এখন আমি কি করব, দুটি সংখ্যা নির্ণয় করব, পরে দুটি সংখ্যার লসাগু বের করে দেব। সুতরাং প্রথম সংখ্যাটি ইজ ইকুয়াল কত দেওয়া আছে আপনার, 5x। 5x বা 5 ইন্টু x এর মান কত, 4 ইজ ইকুয়াল কত, 20। প্রথম সংখ্যাটা 20 এবং দ্বিতীয় সংখ্যাটি এখানে লিখবেন, দ্বিতীয় সংখ্যাটি ইজ ইকুয়াল কত আছে, 7x। তাহলে 7 ইন্টু কত, x এর মান কত, 4, বসায় দেন 4, 4 সাথে কত, 28। একটা সংখ্যা 20 এবং একটা সংখ্যা কি, 28। এখন আপনারা কি করবেন, 28 এবং 20 এর লসাগু নির্ণয় করবেন। সুতরাং দুটি সংখ্যার দুটো কেটা, 20 এবং 28, একটু ব্র্যাকেটে দিয়ে দিই, আর নাও দিলে সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এর লসাগু 20 এবং 28 এর লসাগু যদি আমরা এনে বের করি, আমরা একটু বের করে দেব। এই যে বের করলে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে কত, 10 দুগুণে 20, 14 দুগুণে 28। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। এখন দেখেন আর কিন্তু ভাগ যায় না, এটা 5 এটা 7, দুইটা দুই রকম হয়ে গেছে। এখন এইটি যোগ গুণ করি। সুতরাং 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইজ ইকুয়াল কত, 2 দুগুণে 4, 4 5 20, 20 এর 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 140 আনসার। দুটি সংখ্যার লসাগু কত, 140। আপনারা দেখেন প্রুফ করতে চাইলে এই 28 এবং 20 এর যদি গসাগু বের করেন তাহলে আপনার কত আসবে, 4 আসবে। দেখেন 28 এবং 20 এর গসাগু বের করি, তাহলে 20 দ্বারা কি করব, আমি দেখাই, আমি 20 দ্বারা, এই যে 20 দ্বারা বড় সংখ্যারে বের করব 28। কয়বার যায়, 20 একে 20, ভাগশেষ থাকে কত, 8। 8 দিয়ে যদি 20 এর ভাগ করি তাহলে দেখে 8 দুগুণে 16, ভাগশেষ কত, 4। 4 দিয়ে 8 এর ভাগ করলে 4 দুগুণে 8, ভাগশেষ 0। এই যে দেখেন গসাগু কত, 4। এই যে গসাগু 4। গসাগু নিয়ম কি, যে সংখ্যাটার দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়ে যাবে ওই সংখ্যাটা কি হবে, গসাগু। এই যে গসাগু 4, লসাগু কত, 140। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে আমরা 15, 16, 17, 18 যে অঙ্কগুলো আছে বাকিটি সমাধান করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।